হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 9-এর এনসিইআরটি বেঙ্গলি ভার্সন সায়েন্স বুক। ঠিক আছে, তো দেখো, যখন আমরা পড়ব তো লাইন বাই লাইন এবং বিটুইন দ্য লাইন পড়ব। ঠিক আছে, এবং তোমরা পেন পেপার নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা নোট ডাউন করবে। আমি অবশ্যই হাইলাইট করে দেব এবং প্রতিটা কনসেপ্টকে সঠিকভাবে বুঝে বুঝে আমরা পড়ব, এগোবো। ঠিক আছে, তো আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং এই লেকচারটাকে এনজয় করবে। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা যদি আমাদের চারিপাশে তাকাই তাহলে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যাদের আকার, আকৃতি, গঠন বিন্যাস ভিন্ন ভিন্ন। অবশ্যই আমাদের আশেপাশে যাই দেখি, ইটকাঠ, পাথর, গাছপালা, পশু পাখি এবং মানুষ। ওপরের দিকে তাকালে আকাশে আমরা দেখতে পাই সূর্য, রাতে তারা দেখতে পাই। তো এরা সবাই কি, এদের আকার, গঠন বিন্যাস ভিন্ন ভিন্ন হয়। ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি, অবশ্যই কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি, এবং তাদের বিজ্ঞানীরা তাদের কী নাম দিয়েছে? পদার্থ। তাহলে এখান থেকে দেখো, এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই কী দিয়ে তৈরি? পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, এই যে আমরা বায়ুমণ্ডলে থাকি, এই বায়ুমণ্ডলও পদার্থ, কারণ এর মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এই সব কিছু দিয়েই তো তৈরি, আর এরা সবাই পদার্থ। দেখো, যে বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নিই, যে খাদ্য আমরা খাই, পাথর, মেঘ, নক্ষত্র, উদ্ভিদ, প্রাণী, এমনকি ক্ষুদ্র এক বিন্দু জল অথবা একটি বালিকণা, সব কিছুই পদার্থ। আমরা এও দেখতে পাই যে আমাদের চারিপাশের যে সকল বস্তুর কথা উপরে বলা হয়েছে, তারা প্রত্যেকেই জায়গা দখল করে থাকে এবং তাদের ভর আছে। তাহলে জায়গা দখল করে থাকে, এর অর্থ কী? জায়গা দখল করে আছে মানে তাদের আয়তন আছে। যে বস্তু, আয়তনহীন বস্তু কিছু হয় না, প্রত্যেকের আয়তন থাকে। তো যে আয়তনে বস্তুটা থাকে সেই জায়গাটা সে দখল করে, কারণ সেই স্থানে অন্য কেউ আর আসতে পারে না। অন্যভাবে বললে তাদের প্রত্যেকেরই ভর ও আয়তন দুই আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাচীনকাল থেকেই মানুষ তার চারিপাশকে জানার চেষ্টা করে আসছে। প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করেছেন, যাকে পঞ্চতত্ত্ব বলে। পঞ্চতত্ত্ব কী? সেই পঞ্চতত্ত্ব: বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল। তাহলে পঞ্চতত্ত্ব কী কী? বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল। তাদের মতে সকল সজীব এবং জড় বস্তুই এই 5টি মূল উপাদান দিয়ে তৈরি। প্রাচীন গ্রিক দার্শনিকগণও এরকমভাবে পদার্থের শ্রেণীবিভাগ করেছিলেন। তাহলে কারা করেছিলেন? প্রাচীন গ্রিক দার্শনিকগণও এইভাবেই শ্রেণীবিভাগ করেছিলেন। বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে দুটি শ্রেণীতে ভাগ করেছে। তাহলে বর্তমানে পদার্থের ধর্মকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? ভৌত ধর্ম, ভৌত, আর একটা কি? রাসায়নিক, রাসায়নিক। বোঝা গেল? তাহলে বর্তমানে পদার্থেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ভৌত ধর্ম অনুযায়ী আর রাসায়নিক ধর্ম অনুযায়ী। এই অধ্যায়ে আমরা পদার্থকে তাদের ভৌত ধর্ম এর ভিত্তিতে জানব। পদার্থের রাসায়নিক ধর্ম নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা। তাহলে আমরা ভৌত ধর্ম নিয়ে জানব। তাহলে ভৌত ধর্ম কী কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি তার আগে বলে দিই ভৌত ধর্মের মধ্যে কী কী পড়ে। এক হচ্ছে অবস্থা। অবস্থা মানে কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। 2 হচ্ছে বর্ণ পড়ে, গন্ধ। ঠিক আছে, বর্ণ, গন্ধ, স্বাদ। ঠিক আছে,
স্বাদ, এছাড়া তৈলাক্ত বা পিচ্ছিল হতে পারে। ওকে, এছাড়া তার গলনাঙ্ক হতে পারে, স্ফুটনাঙ্ক হতে পারে। এগুলো সবই কি ভৌত ধর্মের মধ্যে পড়ে। ওকে, নেক্সট দেখো, বলছে পদার্থের ভৌত ধর্ম বা ফিজিক্যাল নেচার অফ ম্যাটার। বলছে পদার্থ কণা দিয়ে তৈরি, তাই না? পদার্থ মানে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস, তাহলে কণা দিয়েই পদার্থ তৈরি। দেখো, দীর্ঘকাল ধরে পদার্থের প্রকৃতি সম্পর্কে দুটো বিচারধারা চলে আসছে। একটি ধারা অনুযায়ী পদার্থ হলো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন। কাঠের যেমন ব্লক হয়, কাঠের ব্লক আমরা দেখেছি এই রকম, তাই না? এই যে ব্লক হয় এটা নিরবিচ্ছিন্ন, মানে কি এর ভেতরে কোনো ফাঁপা জায়গা নেই, ভেতরে কোনো ফাঁপা স্থান নেই, এমন ভেবে নেওয়া হয়েছে। তাহলে এই নিরবিচ্ছিন্ন কথাটা যখনই বলা হয়েছে তখনই বুঝতে হবে যে পদার্থর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, ধারণাটা ছিল। অপর ধারা অনুযায়ী পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি, মানে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তাহলে পদার্থ নিরবিচ্ছিন্ন না কণা দিয়ে তৈরি, এই সিদ্ধান্ত নিতে চলো একটি পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা? চলো, ধরো একটি 100 মিলিলিটার বিকার নেওয়া হলো। বিকার, জল দিয়ে বিকারটিকে অর্ধেক ভর্তি করো এবং জলের উচ্চতা চিহ্নিত করো। কাচদণ্ডের সাহায্যে এতে কিছু লবণ চিনি দ্রবীভূত করো। জলের উচ্চতার কোনো পরিবর্তন হলো কিনা লক্ষ্য করো। চিনি লবণের কি হলো, তুমি কি ভাবছো? এটি কোথায় হারিয়ে গেল? জলের উচ্চতার কোনো পরিবর্তন হলো কি? তাহলে এতগুলো এখানে প্রশ্ন করেছে জাস্ট একটা পরীক্ষায়। পরীক্ষাটা কি, যে 100 ml এর জলের মধ্যে আমি কি মিশিয়েছি? লবণ মিশিয়েছি বা চিনি মিশিয়েছি। ঠিক আছে, এখন দেখো এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পদার্থ কণা দিয়ে তৈরি এই ধারণাকে আমাদের কাজে লাগাতে হবে। কেন? চামচে চিনি বা লবণ যা ছিল তা জলে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাহলে দেখো এখানে একটা বিকার যেটা দেখানো হয়েছে, এই বিকারের মধ্যে জল নেওয়া আছে, তাতে লবণ মেশানো হয়েছে এবং লবণের কণাগুলোকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ কি, লবণের কণাগুলো জলে পুরোপুরি মিশে গেছে। এখন যদি নিরবিচ্ছিন্ন হতো, কাঠের ব্লকের মতো হতো, তাহলে কি হতো? ডুবে যেত, তাই না? ডুবে যেত এবং জল উপরের দিকে উঠে আসতো। সেটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এই যে জলের কণা, ঠিক আছে, এই যে জলের কণাগুলো দেখছো, এই কণার যে ফাঁকে কি হচ্ছে, তোমার লবণের যে নীল রঙের কণাটা দেখালাম, এই নীল কণাটা, লবণের কণাটা কি হচ্ছে? চারিদিকে জলের কণা দ্বারা আবদ্ধ হচ্ছে। আবার এখানে 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 এই যে লবণের কণাগুলো, এরা কি হচ্ছে? এই জলের কণা দ্বারা চারিদিক দিয়ে আবদ্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি পদার্থ কি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ওকে, এখন দেখো পদার্থের কণাগুলি কতটা ক্ষুদ্র, হাউ স্মল আর দিস পার্টিকেল অফ ম্যাটার, কতটা ক্ষুদ্র হতে পারে সেটা নিয়ে আমরা আর একটা এক্সপেরিমেন্ট করব। তারা এখানে বলে দিই, দেখো ভরের এসআই একক হলো কিলোগ্রাম। আচ্ছা, ভরের তাহলে সিজিএস একক কি? সিজিএস একক হলো গ্রাম। ওকে, আয়তনের এসআই একক হলো ঘনমিটার, অর্থাৎ মিটার কিউব। আর সিজিএস একক হলো কি? সেমি কিউব। অ্যাকচুয়ালি এছাড়া আরও একটা একক ইউজ করা যায়, যাকে বলা হয় লিটার। 1 লিটার ইকুয়াল টু হয় 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, আর 1 ডেসিমিটার মানে হয় 10 সেন্টিমিটার। তাহলে 10 সেমির হোল কিউব হয়ে যাচ্ছে।
তার মানে হচ্ছে 1000 সেমি কিউব। তাহলে 1 লিটার সমান 1000 সেমি কিউব। আবার 1 লিটার সমান আমি বলতে পারি 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার সমান কি 1000 সেমি কিউব। তাহলে আমরা বলতে পারি যে 1 সেমি কিউব সমান কি 1 মিলিলিটার। বোঝা গেল? ওকে, এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা কিছু কেলাস নিয়েছি, সেটাকে 100 ml এর পিওর ওয়াটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। মেশানোর পরে 10 মিলিলিটার জল আমরা কি করেছি, তুলে নিয়েছি। 10 মিলিলিটার জল আমরা তুলে নিয়েছি, ঠিক আছে। তাতে 90 মিলিলিটার পরিষ্কার জল ঢালা হয়েছে। তাহলে 10 ml ওই দ্রবণ তুলে নিয়ে তার মধ্যে আবার 90 ml কী করা হয়েছে, পরিষ্কার জল ঢালা হয়েছে। কিন্তু তাতেও কি দেখা যাচ্ছে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি কালার সেটা আছে। এইখানে দেখো আছে। এখান থেকে কী করা হয়েছে, আবার 10 ml তুলে আবার 90 ml পরিষ্কার জলে মেশানো হয়েছে। তাতেও দেখো গোলাপি কালার ফেড হয়ে গেছে, কিন্তু আছে। সেখান থেকে আবার 10 ml নিয়ে আবার 90 ml পরিষ্কার জলে ঢালা হয়েছে, তাতেও কি কালার দেখা যাচ্ছে, ফেড হয়ে গেছে কিন্তু যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বিকারের মধ্যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণা উপস্থিত আছে, তাই না? সেই জন্যই তো এই যে গোলাপি কালারটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে একটা কণা, মানে একটা খণ্ড, তার মধ্যে কত লক্ষ লক্ষ পার্টিকেল আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, সেটা এখান থেকে বোঝা যায়। যে যেটা দ্রবণের মধ্যে গেলে সেই পার্টিকেলগুলো সব জলের অণুর ফাঁকে ফাঁকে ঢুকে যায়, এবং সেখান থেকে আবার যখন অন্য জলে মেশায় সেখানেও গিয়ে সেই কালারটাকে সে বজায় রাখে। তাহলে এইভাবে 5 থেকে 8 বার পুনরাবৃত্ত করলেও কী হবে, লঘু করতে হবে, এতেও জল কিন্তু রঙিনী আছে দেখা যাচ্ছে। তাহলে এই পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু কেলাস বিশাল আয়তনের জলকেও রঙিন করতে পারে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ছোট একটি কেলাসে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অসংখ্য কণা রয়েছে, অসংখ্য কণা রয়েছে, যারা দ্রবণে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় বিভাজিত হয়েছে। ওকে, আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেতটা তোমরা মনে রাখবা, K2MnO4, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বলছি এই পরীক্ষাটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বদলে 2 মিলিলিটার ডেটল নিয়েও করা যেতে পারে। এতেও কী হবে, যে ডেটলের গন্ধটা তুমি যতই লঘু করতে থাকো না কেন, ধরো 1 বালতি জলে কিছুটা ডেটল দিলে, সেখান থেকে আবার তুলে আবার অন্যটা বালতি পরিষ্কার জলে ঢাললে, সেখান থেকে তুলে আবার, এরকম করতে করতে যদি 2-4 বার করো, তারপরেও দেখা যাবে যে যে নতুন দ্রবণটা তৈরি হচ্ছে সেখানেও ডেটলের গন্ধ থাকছে। এতে বলছে যে ডেটলের ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেটা কি হচ্ছে, জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর ছড়িয়ে পড়ছে কেন, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে বলেই, ঠিক আছে। এখন দেখো পদার্থের কণাগুলিকে তুমি যতটা ক্ষুদ্র ধরো না কেন, তার চাইতেও ক্ষুদ্র কি তারা, অ্যাটমিক লেভেলের বলতে যাচ্ছে, যে অনেক অনেক ক্ষুদ্র। যে পদার্থের কণাগুলোর ধর্ম কী, দেখো পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে পদার্থের যে কণাগুলো আছে তার মধ্যে প্রচুর ফাঁকা স্থান আছে। তাহলে দেখো আমরা দুটো যে কাজ পরীক্ষা করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে চিনি, লবণ, ডেটল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ছে। এইভাবে যখন আমরা চা, কফি, লেবুর শরবত তৈরি করি, তখনও একটি পদার্থের কণা অন্য পদার্থের কণাগুলোর ফাঁকে জায়গা করে নেয়। এতে বোঝা যায় যে পদার্থের কণাগুলির মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান রয়েছে, তাই না? তাহলে এই যে জলের একটা কণা, জলের আর একটা কণা, জলকে আমরা দেখে মনে হয় কি পরস্পর সব মিশে আছে, কোনো ফাঁকা স্থান নেই, কিন্তু না, জলের মাঝখানে ফাঁকা স্থান আছে। জলের মাঝখানে কি আছে, ফাঁকা স্থান আছে। সেই জন্য তো সেখানে গিয়ে লবণের কণা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণা গিয়ে কি হলো, স্থান করে নিতে পারছে, তাই না, মিশে যেতে পারছে। নেক্সট দেখো পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। তাহলে আমরা এক এক করে পয়েন্ট আউট করছি। কি কি পয়েন্ট আউট করছি, যে পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল।
দেখো এখান থেকে ফার্স্ট পয়েন্ট আউট যেটা করবা সেটা হচ্ছে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান। ঠিক আছে, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি, পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। ঠিক আছে, দেখো এটার এক্সপেরিমেন্ট কীভাবে করা যায়। বলছে যে তুমি ধূপকাঠি নিলে, ধূপকাঠি জ্বালালে, ঠিক আছে, তাহলে কি যখন যে ধোঁয়াটা বেরোচ্ছে তার গন্ধ কি, সেটা ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, তুমি গন্ধ পাচ্ছ। তাহলে এখান থেকে তোমরা কি সংজ্ঞায়িত করতে পারো, ধোঁয়া তো একটা পদার্থ যেটা কি নাকি ছড়িয়ে পড়ে, অর্থাৎ কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল হতে পারে। ঠিক আছে, আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারো যে জলপূর্ণ দুটো গ্লাস বা বিকার নাও। ঠিক আছে, কি করলে বিকারের মধ্যে তুমি লাল বা নীল কালি ঢেলে দিলে খুব ধীরে ধীরে, আর একটা বিকারে মধু, এক ফোঁটা মধু খুব ধীরে ধীরে ঢালবে। তার মানে গ্লাসটাকে নিয়ে গ্লাসের এই ধার বরাবর হালকা হালকা করে ঢালতে হবে। যেমন ধরো জল আছে, এই জলের মধ্যে ঢেলে দিলে, এবার কিছুক্ষণ ওটাকে রেখে দাও, নাড়াচাড়া না করে টেবিলে রেখে দাও। তারপরে কিছুক্ষণ পরে কি দেখতে পাবে, সেগুলো লিপিবদ্ধ করতে পারো। তুমি কি দেখবে যে কালির রং কিন্তু ধীরে 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 পুরো জলটায় মিশে যাবে। একই রকমভাবে মধুও তাই। আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারো, এক গ্লাস গরম জল, এক গ্লাস ঠান্ডা জল নিলে, ঠিক আছে, তাতে কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেলাস যোগ করলে, দ্রবণটিকে নাড়ানো যাবে না। ঠিক আছে, যোগ করলে মানে কি নাড়াবেই না, তলায় রেখে দিলে, তাহলে তলায় স্থির হয়ে থাকতে দাও। এবার তুমি পরিবর্তনগুলো দেখতে পারবে। কি দেখতে পাবে দেখো, তোমাদের বলে দিই। প্রথমে আমরা দেখেছিলাম যে জলে মধু আর কি কালি দিয়েছিলাম। কালিটা যে স্পিডে ছড়াবে, মধুটা কিন্তু অত স্পিডে ছড়াবে না, কারণ মধুটা অনেক গাঢ় হয়, ছড়াবে কিন্তু খুব ধীরে ধীরে। একই রকমভাবে দেখো, এখানে আমরা গরম জল নিয়েছি আর ঠান্ডা জল নিয়েছি। গরম জলে কপার সালফেটের সংকেত লিখে নাও CuSO4, বা একে তুতে বলে। এর কালার কি হয়, নীল। ঠিক আছে, এখন দেখো এই কপার সালফেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট যাই দাও না কেন, কেলাসটাই গরম জলে যখন দেবে, দেখবে গরম জলে কি তোমার দ্রবীভূত হওয়ার যে সম্ভাবনা, প্রবাবিলিটিটা বেড়ে যায় এবং খুব দ্রুত গরম জলে দ্রবীভূত হয়, কিন্তু ঠান্ডা জলে অতটা স্পিডে হয় না। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি যে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটা কিসের ওপর ডিপেন্ড করে, অনেক সময় উষ্ণতার উপর ডিপেন্ড করে, পদার্থের ঘনত্বের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমাদের লিখতে হবে। তাহলে দেখো ওপরের এক্সপেরিমেন্ট থেকে আমরা কী দেখতে পেলাম, যে কণাগুলো অবিরাম গতিশীল এবং এদের শক্তি রয়েছে যাকে আমরা গতিশক্তি বলি। উষ্ণতা বৃদ্ধির সাথে এদের গতিশক্তি বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট লাইন, উষ্ণতা বৃদ্ধির সাথে গতিশক্তি কী হয়, পদার্থের গতিশক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ উষ্ণতা যখন বাড়ে, পদার্থের মধ্যে যে কণাগুলো আছে তাদের ছোটাছুটি বেড়ে যায়। ছোটাছুটি বেড়ে যাওয়ার ফলে তারা কি দ্রবীভূতও তাড়াতাড়ি হয়। তাহলে উষ্ণতার সঙ্গে কণাগুলোর গতিশক্তির একটা সম্পর্ক আছে, এটা মনে রাখবা। এটা আমি নোট ডাউন করো, লিখে দিচ্ছি। গতিশক্তি, কণার গতিশক্তি কিন্তু সমানুপাত কার সাথে, উষ্ণতার সঙ্গে গতিশক্তি সমানুপাতিক। ঠিক আছে, সাধারণত গতিশক্তিকে EK দিয়ে লেখা হয়, কাইনেটিক এনার্জি, আর উষ্ণতাকে T বা পরম উষ্ণতা। এখন দেখো উপরের তিনটি কাজ থেকে আমরা লক্ষ্য করি যে পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্ত হয়ে পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে। স্বতঃস্ফূর্ততা মানে কি, মানে আপনা আপনি। স্বতঃস্ফূর্ততা মানে আপনা আপনি, কাউকে কোনো ফোর্স দিতে হয় না মেশার জন্য, তারা স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই কাজ করে। যেমন আমরা অনেকেই আছি স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করতে ভালোবাসি, তাই না, কাউকে ফোর্স দিতে হয় না। অনেকে আছে কি পর ডে বলেই যেতে হয়, তাই না। তো সেই রকম না,
এরা স্বতঃস্ফূর্তভাবে মেশে। বোঝা গেল? এরকম হয় কারণ কণার মধ্যবর্তী ফাঁকা জায়গা এরা দখল করে নেয়। কেন হয়? এরা ফাঁকা জায়গা দখল করে নেয়। দুটো ভিন্ন পদার্থের কণাগুলো এরকম নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে ব্যাপন বলে। তাহলে দেখো, ব্যাপন জিনিসটা কি? তাহলে ব্যাপন হলো দুটো ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যায়, হলো ব্যাপন। ঠিক আছে? তাহলে আমরা এটাও লক্ষ্য করলাম যে তাপ প্রয়োগে ব্যাপন দ্রুত হয়। তাহলে ব্যাপন দ্রুত হয় তাপের কারণে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপন কিন্তু দ্রুত হয়। কেন এমন ঘটে? এর কারণ কি? পরের পয়েন্টটা কি দেখো, পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে? এটা কীভাবে বুঝবো? দেখো, একটি মাঠে একটি খেলাটি খেলো, 4টি দল গঠন করে নির্দেশ অনুসারে মানব শৃঙ্খল তৈরি করতে হবে। প্রথম দলের সদস্যরা ইদু মিসমি নৃত্যশিল্পীদের মতো একে অপরকে পিছন থেকে হাত দিয়ে ধরে রাখবে। এগুলো একে বলে ইদু মিসমি ধরনের নৃত্য। ঠিক আছে? দ্বিতীয় দলটি হাতে হাত ধরে মানব শৃঙ্খল তৈরি করবে। তৃতীয় দলটি একে অপরকে শুধুমাত্র আঙুল দিয়ে স্পর্শ করে শৃঙ্খল তৈরি করবে। আর চতুর্থ দলের ছাত্ররা দৌড়ে গিয়ে একে একে 3টি মানব শৃঙ্খল যথাসম্ভব ছোটো ছোটো দলে ভাঙার চেষ্টা করবে। তাহলে মাজায় পেছন দিয়ে হাত দিয়ে কোমরে এরমভাবে ধরে থেকে এক ধরনের স্ট্রেংথ আসে, হাতে হাত ধরলে এক ধরনের স্ট্রেংথ আসে, আর আঙুলে ধরে থাকলে আরেক ধরনের স্ট্রেংথ আসে। তাহলে তোমার কি মনে হয় তোমাদের যে কাদেরকে ভাঙা সহজ হবে? দেখো, ভাঙা সহজ হবে যারা আঙুলে আঙুল টাচ করে আছে, সহজ। কারণ তাদের মধ্যে যে বন্ড, তাদের মধ্যে যে বন্ধন ক্ষমতা, সেটা অনেক কম। কিন্তু যারা মাঝায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বন্ড কি অনেক বেশি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে পদার্থের যে কণাগুলো আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলের উপর ডিপেন্ড করে যে কণাগুলো কত দ্রুত ভাঙবে বা কত দ্রুত দ্রবীভূত হবে বা ছোটাছুটি করার তাদের প্রবণতাটা কী হবে। বোঝা গেল? তাহলে তাদের ভেতরের বন্ধন শক্তি কী করে? ডিটারমাইন করে যে তাদের ভৌত ধর্ম কী হবে। তাহলে যদি আমরা প্রত্যেক ছাত্রদের পদার্থের কণা হিসাব করে ধরে নিই, তবে কোনো দলের কণাগুলো নিজেদের মধ্যে সর্বাধিক শক্তি দিয়ে ধরে রেখেছিল। অবশ্যই যারা মাঝে হাত দিয়ে পরস্পরকে আটকে রেখেছিল। নেক্সট কাজ বলেছে, একটি লোহার পেরেকে এক টুকরো চক ও একটি রাবার ব্যান্ড নাও। লোহার পেরেক নাও, এক টুকরো চক নাও, একটা রাবার ব্যান্ড নাও। আঘাত করে কেটে অথবা টেনে এদের ভাঙার চেষ্টা করো। কী মনে হয় কে ভাঙবে তাড়াতাড়ি? চক তো গুঁড়ো হবে তাড়াতাড়ি জানি, রবারকে টানলে ছিঁড়ে যাবে, পেরেক কিন্তু অত সহজে ভাঙে না। তাহলে অধিক শক্তিতে ধরে রেখেছে কে? অবশ্যই পেরেক। তাহলে পেরেকের মধ্যে যে কণাগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল বা বন্ধন শক্তি, পরস্পরকে ধরে রাখার যে শক্তি, সেটা কি অনেক বেশি। একটি পাত্রে কিছু জল নাও, তোমার আঙুল দিয়ে জলের উপরের তলটি কাটার চেষ্টা করো। তুমি কি তলটি কাটতে পেরেছো? জলের তলটি একসাথে থাকার পিছনে কী কারণ থাকতে পারে? তাহলে দেখো, জলকে আমরা জলে আঙুল ডোবাই, সেই জায়গাটায় মনে হয় ডুবে গেল, কিন্তু সেটা কেটে এরম করে আলাদা করা যায় জলকে? কিন্তু তুমি একটা কাগজ নাও, কাগজের ওপরে এভাবে টানো, আলাদা হয়ে যাবে। তাহলে জলের মধ্যে যে কণাগুলো থাকে, H2O তো জল, এই যে H2O মলিকিউলগুলো আর একটি H2O মলিকিউলের মধ্যে যে বন্ধন থাকে, ঠিক আছে, সেই বন্ধন তুমি এখান থেকে ভেঙে দিলে আবার কি হবে? যে হাত তুলে নিলে আবার জোড়া লেগে যাবে। এই যে আকর্ষণ বল, এটা অ্যাকচুয়ালি তড়িৎ আকর্ষণ বল। সেই তড়িৎ আকর্ষণ বলটা তীব্র হওয়ার কারণেই এটা হয়। বলছে ওপরের 3টি কাজ থেকে এটা বোঝা গেল যে পদার্থের কণাগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে, এক প্রকার বল কাজ করছে যা পদার্থের কণাগুলোকে একসাথে ধরে রাখতে সাহায্য করছে। এই আকর্ষণ বলের মাত্রা পদার্থের প্রকার ভেদে বিভিন্ন রকম হয়। তাহলে এটা একটা আকর্ষণ বল, একে সাধারণত বলা হয় ইন্টারনাল বন্ড এনার্জি। ঠিক আছে, অভ্যন্তরীণ যে বন্ধন শক্তি,
পরস্পর মলিকিউল, ওগুলোকে ধরে রাখার জন্য মলিকিউলার বন্ডও বলতে পারো, মলিকিউলার বন্ড এনার্জি। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আমরা এতক্ষণ যা পড়লাম তার থেকে আমরা তিনটে জিনিস জানতে পারলাম। এক হচ্ছে পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান আছে, পদার্থের কণাগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, যেখানে আমরা জানতে পারলাম যে গতিশক্তি, কণাগুলির গতিশক্তি কার সঙ্গে সমানুপাতি? উষ্ণতার সঙ্গে সমানুপাতি। ঠিক আছে? আর 3 নম্বর কী জানলাম? পদার্থের কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে। তাহলে প্রতিটি কণা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে? নেক্সট ক্লাসে পদার্থের অবস্থা সম্পর্কে জানবো।